ড্রয়িং রুমের অবস্থা তছনছ হয়ে আছে। সোফার সব কুশানগুলো এক একটা নিচে উল্টে পড়ে আছে। ফ্লাওয়ার ভাসগুলো ভেঙে চৌচির। নিচে নূরের আধা খাওয়া নুডলসের বাটিটা উল্টে পড়া। চারদিকের মেঝেতে নুডলসের স্যুপ গড়াগড়ি খাচ্ছে, সাথে মাশরুম, সসেজ আর চিকেন। এই নিব্রাসকে নূর চিনতে পারছে না, চিনেই না। সে নিব্রাসের সাথে যত দিন ছিল, নিব্রাস কখনো তার সাথে এমন ব্যবহার করেনি। গলা উঁচু তো দূর, কখনো সফট টোন ছাড়া সে কথাই বলেনি। নিব্রাসের মেজাজ দেখে জ্যাকও ভয়ে ড্রয়িং রুম ত্যাগ করেছে। নূর কাচুমাচু ভঙ্গিতে সোফার কোণাটায় বসে ফুপিয়ে কাঁদছে। ভাঙার প্রতিটা শব্দে তার শরীর হিম শীতল হয়ে আসে, বুক কাঁপে। সে যে ভয় পাচ্ছে এই বিষয়ে নিব্রাসের হিতাহিত কোনো জ্ঞান নেই। নিব্রাস পাগল প্রায়। একবার মোবাইলের তল্লাশি নিচ্ছে, আরেকবার পুরো ঘরের তল্লাশি নিচ্ছে। সে কি করছে বোধহয় সে নিজেও জানে না। নিব্রাস নূরের মোবাইলটায় গত ২০ মিনিট যাবৎ তল্লাশি চালাচ্ছে। একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থেকে কল আসেনি। এই নিয়ে ওই নাম্বারটাতে বোধহয় ৩০ বারের ওপরে কল দিয়ে ফেলেছে। কল নট রিচেবল বলছে। নিব্রাসের মেজাজ তুঙ্গে। সে চট করে নূরের সামনে গিয়ে বসে, তার পায়ের ওপর হাত জোড়া দিয়ে চেপে ধরে। নূর ভয় পায়, আতঙ্কিত দৃষ্টি ফেলে নিব্রাসের দিকে। মৃদু কাপা কণ্ঠে বলল, নিবরাস, আপনি কার সাথে কথা বলছিলে তুমি গত আধ ঘন্টা যাবৎ? বলো। নিব্রাসের গম্ভীর কণ্ঠস্বর। গৌর মুখাবয়ব লাল হয়ে উঠছে ক্রমশ। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত রক্ত তার মুখে সঞ্চারিত হচ্ছে। দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগছে। নূর ভয়ে ভয়ে উত্তর দিল, জেসমিন। নূর জেসমিনের নাম নিতেই নিব্রাস চিৎকার দিয়ে ওঠে, হুঙ্কার ছুড়ে বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি কোনো ছেলের সাথে কথা বলছিলে, তাই না? আমি ছিলাম না, তাই অন্য ছেলে কল করেছে। কার সাথে কথা বলছিলে বলো? বিশ্বাস করো, আমি তোমাকে কিছু করব না। শুধু ছেলেটার নাম বলো প্লিজ। নিশ্চয়ই ওই ছেলে তোমাকে কল করেছিল। তোমার কোনো দোষ নেই, কোনো দোষ থাকতেই পারে না। আই নো। তুমি শুধু বলো আমাকে। বিশ্বাস করো, আমি তোমাকে কোনো শাস্তি দেব না, শুধু ওই ছেলেকে শাস্তি দেব। নূর বুঝতে পারছে না নিব্রাস এইগুলো কি বলছে। কোন ছেলে? কে? এখানে শাস্তির কথা আসছে কোথা থেকে? নূর এবার একটু জোর দিয়েই বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নিব্রাস? কি বলছেন এইগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। কোন ছেলে কল করবে আমায়? এই নাম্বারটা কি কারো কাছে আছে? শুধু তো বাবা আর জেসমিনের কাছেই আছে। আপনি পাগল হয়ে গেছেন। হুট করে এমন করছেন কেন? নিব্রাসের এবার মাথায় রক্ত উঠে যায়। ১ সেকেন্ডে উঠে দাঁড়িয়ে নূরের গাল চেপে ধরে। ছটফট করে ওঠে নূর। মনে হচ্ছে যেন নিব্রাসের আঙ্গুলগুলো নূরের গালের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাবে। নিব্রাস দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবা না। আর বুঝতে পারছো না আমি কোন ছেলের কথা বলছি? সীমান্তে কথা বলছি, ওই ব্লাডি বাস্টারটা, যেটা তোমাকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়েছিল প্রেম নিবেদন করবে বলে। ও কল করেছিল? বলো, কল করেছিল আজকে? এই জন্যই আমাকে অফিসে পাঠিয়েছিলে তুমি? আনসার মি। নূর মাথা নাড়ে। নিব্রাসের হাতে চাপে তার গালের চামড়াগুলো বোধহয় ছিঁড়ে যাচ্ছে। চোখ টলমল করে পানি গড়িয়ে পড়ে। তবুও এই পাষাণ নিব্রাসের হাত আলগা হয় না। সে নূরের উত্তর শোনার জন্য আরও অধীর আগ্রহ নিয়ে তাকায়। নূরের মুখ দিয়ে রা বেরোচ্ছে না, গলায় কথাগুলো আটকে আসছে। মনে হচ্ছে যেন এখন চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো, কিন্তু এটাও তো করতে পারছে না। ঠায়ে দাঁড়িয়ে আছে সে। নিব্রাসের হঠাৎ কি জানি হলো। সে হুট করেই নূরের গাল ছেড়ে হাত নামিয়ে আনলো। আলতো হাতে নূরের গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে দিতে লাগলো। 5টা আঙুলের ছাপ পড়ে গেছে নূরের গালের নিম্নভাবে। মাথা ছাড়া দিয়ে ওঠে নিব্রাসের। হুট করে ফোনের ঘটনা ভুলে গিয়ে নূরের গালের ওপর হামলে পড়ে সে। এটা আমি কি করলাম? আমার হাতেই সানফ্লাওয়ারকে আঘাত করে ফেললাম। নো নো নো, ভুল করে ফেলেছি। আমি ভুল করে ফেলেছি। সরি সানফ্লাওয়ার, আই এম রিয়েলি সরি। ভুল করে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত করতে চাইনি। মাথা কাজ করছিল না। দেখো, তুমি কান্না করো না, আমি ঠিক করে দেব সব। সরি সোনা, আসো, আমার কাছে আসো, জড়িয়ে ধরো। আমি আদর করে দিলে দেখবে সব ঠিক হয়ে যাবে। নিব্রাস অচেতনের মতো নিজ মনে বিড়বিড় করতে লাগলো, যেন সে এখন উন্মাদ। নূর এবার ভয় পেল ভীষণ। মনে হচ্ছে যেন নিব্রাস নিজের মধ্যে নেই, তার মাথায় ভূত সবার হয়েছে। কি অদ্ভুত আচরণ নিব্রাসের। নূরের ছটফটানি বেড়ে যায়। ভয়ে নিব্রাসের হাত ঠেলে ফেলে দিতে যায়। এতে যেন নিব্রাস তাকে আরও আঁকড়ে ধরে। নিব্রাস থেকে ছুটতে না পেরে এক পর্যায়ে সে শব্দ করে কেঁদে দেয়।
নিবরাসের হাত সরে আসে। নূরের কান্না দেখতেই সে ঘাড় কাঁধ করে নূরের দিকে তাকায়। সানফ্লাওয়ার তার ছোঁয়ায় কান্না করছে দেখে তার মনে ব্যথা হয়। মনে হয় যেন কেউ হৃৎপিণ্ডটাকে শত শত টুকরোয় বিভক্ত করছে। এই ব্যথা অসহনীয়। এইদিকে ছাড়া পেয়ে নূর নিবরাসকে ধাক্কা দিয়ে ছুট লাগায় ওপরের রুমের দিকে। তার পেছনে নিবরাসও ছুটে। নূর একবারও পেছন ফিরে চায় না, এক ছুটে গিয়ে রুমের দরজার লক লাগিয়ে দেয়। শেষ মুহূর্তে নূরকে ধরতে গিয়ে নিবরাস দরজায় ধাক্কা খায়। এতে তার কোনো কিছু যায় আসে না। সে লক ঘুরাচ্ছে আর একাধারে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, সোনা প্লিজ দরজা খোলো, দেখো আমি কিছু করব না, বিশ্বাস করব তোমায়, আর বকবো না, প্লিজ বের হও, এভাবে আমায় কষ্ট দিও না, দেখো তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মরে যাব আমি, একটু দেখতে দাও আমায়, একটু জড়িয়ে ধরতে দাও, সবার মতো আমাকে একা করে যেও না, আমি আর একা থাকতে চাই না, প্লিজ দরজা খোলো। নিবরাস একের পর এক ঘুষি দিচ্ছে দরজায়, হাতে চামড়া খসে যাচ্ছে তার। নূর কোনো মতে দরজার ছিটকিনি তুলে দিয়ে খাটে বসেছে। বাইরে থেকে নিবরাসের করুণ গলার স্বর ভেসে আসছে। সে কিছুতেই দরজা খুলবে না। এই নিবরাসকে চিনে না, ভয় পাচ্ছে ভীষণ। নিবরাস ঠিক না হওয়া পর্যন্ত সে কোনো মতে দরজা খুলবে না, কোনো মতেই না। নিবরাস ছুরি নিয়ে বসে আছে, মাথাটা দরজায় ঠেকানো, হাতে কিছু লাল তরল। সে উল্টে পাল্টে দেখে এইগুলো সানফ্লাওয়ার রক্ত, এগুলো ফ্লোরে পড়েছিল। নিশ্চয়ই ড্রয়িং রুম থেকে দৌড়ে আসার সময় পায়ে কিছু বিঁধেছে, তার জন্য এই রক্তক্ষরণ। সব কিছুর জন্য সে দায়ী। সে নূরের রক্ত নিজের বুকের বাঁ পাশটায় মুছল। শেষবারের মতো দরজায় দুটো ধাক্কা দিল, বলল, খুলে দাও না সানফ্লাওয়ার, আমি আর কষ্ট দেব না তোমায়, সত্যি বলছি। তুমি যদি চাও তাহলে আমি নিজেকেও শাস্তি দিতে রাজি, তুমি যা বলবে তাই হবে, তাই শাস্তি দেব আমি আমায়, তাও প্লিজ দরজা খোলো। কথাটা বলে নিবরাস নিজের হাতে 2-3টে পোঁচ মেরে দেয়। সবজি কাটার চাকুটা নরম চামড়ায় লাগার সাথে সাথে ফিনিকি দিয়ে রক্ত বের হয়। খাড়ি ও রক্তিম তনলে আস্তে আস্তে ভিজে যেতে থাকে ফ্লোরের কিছু অংশ। চাকুটা সাইডে রেখে সে রক্তমাখা হাতে দরজায় আরও একটা ধাক্কা দেয়। 5টা আঙুলের ছাপ দরজায় পড়েছে। সে মৃদু কণ্ঠে বলে, আমায় নিজের থেকে কখনো আলাদা করো না সানফ্লাওয়ার, আমি দূরে গেলেও তুমি আবার আমায় কাছে টেনে নিও, তুমি শুধু আমায় ছেড়ে দূরে যেও না, মরতে দিও না আমায়। সে হাতের তরলগুলো নিয়ে ফ্লোরের মাঝে কিছু আঁকিবুকি করে, তারপর দরজায় মাথা ঠেকিয়ে চোখ বুঝে। নিবরাস অফিসে এসেছিল, দেখেছিস তুই? দেখেছি, হন্তদন্ত হয়ে কোথাও বেরিয়ে গেছে। যারা চুইংগাম চিবাতে চিবাতে জবাব দিল। তার এমন আচরণে বেশ বিরক্ত হলো সায়লা খান। এই মেয়েকে এই কাজে না নিয়ে অন্য কাউকে নিলে আরও ভালো হতো, অন্তত তাকে সম্মান করে তো চলতো, কাজে কনসেন্ট্রেট করত। কিন্তু এই মেয়ের কোনো হেলদোল নেই। তিনি কিছুটা মেজাজ দেখিয়েই যারাকে বললেন, তুই কি নিবরাসকে নিয়ে সিরিয়াস হবি না? ওহ প্লিজ আন্টি, তোমার মুখে সিরিয়াস কথা শুনলে আমার ভয় করে। তুমি কি চাইছো আমি আবার তোমার কথায় রাতের অন্ধকারে নিবরাসের ফ্ল্যাটে যাই? মনে নেই একবার কি হয়েছিল? তোমার কথা, জাস্ট তোমার কথা শুনে আমি সেই রাতে নিবরাসের কাছে গিয়েছিলাম। বলেছিলে পুরুষ মানুষ, একা থাকে, খোলামেলা ড্রেসে দেখলে অ্যাট্রাক্টিভ হবে। অ্যাট্রাক্টিভ হওয়া তো দূর, ও আমাকে সেদিন নিজের বেল্ট খুলে মেরেছে। তারপর আমায় দেখলে আমার রক্ত ঝরা কাটা ঘায়ে পারফিউম পর্যন্ত লাগিয়েছে। ভাবতে পারছো? ওর মাথা খারাপ, ও একটা সাইকো, পাগল। আমি আর তোমার কথা মতো ওর কাছে যেতে পারবো না, নেভার। সায়লা খান নিবরাসের এমন কীর্তি সম্পর্কে জানেন না ঠিক তা না। সেই দিনের পর যারা 1 মাস বেড রেস্টে ছিল, কিছু ভুলেনি সে। তবে কিছু পেতে হলে যে কিছু ত্যাগ করতে হয়। তিনি কিছুটা নরম হয়ে বললেন, তাহলে তুমি আর এই কাজে নেই? যারা এক ভ্রু উঁচিয়ে সায়লা খানের দিকে তাকালো, ফের বলল, নেই কে বলেছে, এখন আমি আমার মতো করব। আমি বুঝে গেছি নিবরাস ঠিক কেমন। ও যাকে পছন্দ করে না তাকে সে মেরে ফেলতেও দ্বিধা করে না, কিন্তু ও যাকে একবার নিজের মনে করে তার জন্য ও নিজের কলিজা খুলেও দিয়ে দেবে। সায়লা খান তাচ্ছিল্য হেসে বলল, ওর জীবনে এমন কে? খিলখিল করে হেসে ওঠে যারা, চোখগুলো বড় বড় করে বলে, আছে আছে, তুমি চিন্তাও করতে পারবে না এমন কেউ আছে। কে সে? যারার হাসি থামে, চোখ মুখ সরু সরু। আয়াস। আর বিরক্ত হয় সায়লা খান, মুখ দিয়ে বিরক্তিকর একটা শব্দ বের করে বলে, তুই কবে থেকেই ড্রামা করা শিখলি? যা বলার এক লাইনে বল। আয়াস আর কে? রুস্তম। কিন্তু রুস্তম কোথায় থাকে তা তো কেউ জানে না। নিবরাসের পাক্কা স্পাই। যারা মাথা নেড়ে বলে, রুস্তম না, ও হলো নূর। সায়লা খান ভ্রু কুচকে তাকালো, যারার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, নূর?
একটা মেয়ে, ও আবার কে? যারা আচানক হাসি দিয়ে উঠল শব্দ করে, বলল, প্রাণ ভোমরা, নিবরাস আহমেদ খানের প্রাণ ভোমরা নূর। ভয়ে আতঙ্কে ঘন্টা 2 পার হলো। নূরের ভয় কিছুটা কমেছে। এখন আপাতত নিবরাসের আওয়াজ আসছে না বাইরে থেকে। সবকিছু কেমন শান্ত হয়ে আছে। মনে হচ্ছে যেন সে ছাড়া আর কেউ নেই এই বিশাল আকার বাড়িটাতে। নূর ধীর পায়ে খাট থেকে নামে, দরজায় কান লাগিয়ে শোনে যদি কিছু শোনা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে কিছুই শুনতে পেল না। ঠিক এমন সময় হঠাৎ কুকুর খেউ খেউ করে উঠল। আচানক এমন হওয়ায় নূর ভয়ে 2 কদম পিছিয়ে যায়। কাঁপা কাঁপা গালায় বলে, কুকুর, জ্যাক, এটা জ্যাক। 5 মিনিটের মতো নূর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করলো। আর কতক্ষণ এভাবে থাকবে? নিবরাসের মুখোমুখি তো হতেই হবে। সে নিজেকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। নিবরাস এমন না, হয়তো মাথা গরম ছিল তাই এমন করে ফেলেছে। বেশ কিছুক্ষণ নিজেকে বোঝানোর আকাশটা যেন হঠাৎ করেই রূপ পাল্টেছে। একটানা আলো ঝলমলে দিন শেষে নিরাসক্ত বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে দিগন্তে। শুনশান বাতাসে ঘূর্ণি তুয়ে প্রবাহিত হচ্ছে বিষাদঘন বাড়িধারা। মেঘের গর্জন আজ আর শ্রুতিমধুর লাগছে না, বরং এই ঝংকারে প্রতি মুহূর্তে বিরাজ করছে এক ঝাঁক শূন্যতা আর অস্তিত্ববোধ। এই অট্টালিকার দোতলার কোণার রুমে অর্থবোঝা জানালাটায় ছুঁয়ে যাচ্ছে রিমঝিম বৃষ্টির পানি। কাঠের তাকজোড়ায় স্তূপ করে রাখা উপেক্ষিত পাণ্ডুলিপিগুলো যেন এই নীরবতার মধ্যে কাঁপতে কাঁপতে নিজেদের গল্প বলতে চাচ্ছে আজ নিবরাসের উন্মাদনা সম্পর্কে। নূর বসে আছে নিবরাসের মাথার কাছে। তার মুখে লেগে আছে স্তব্ধতা, শরীর যেন নিষ্প্রাণ। মনে হয় যেন আজ তার দেহে কোনো শক্তি অবশিষ্ট নেই। কিছুক্ষণ আগে আয়াস এসেছে ডাক্তার নিয়ে, সাথে আরও 2 জন হাউসকিপার আছে। এলোমেলো বিচ্ছিন্ন ঘরটাকে পরিষ্কার করা ভীষণ প্রয়োজন। নূর যখন নিবরাসের বুকের ওপর শুয়ে কান্নায় ব্যস্ত ছিল, তখনই সে অনুভব করে নিবরাসের হার্ট বিট করছে। নূর যেন নিজের প্রাণ ফিরে পেল। তার মুহূর্ত দেরি করার বোধগম্য ছিল না। ডাক্তার ডাকা অতি আবশ্যক ভেবে নিবরাসের ফোন খুঁজতে লাগল। মিনিট 2-3 খোঁজাখুঁজির পর নিবরাসের ফোন সে খুঁজে পেল ড্রয়িং রুমের কার্পেটের উপরে। পাসওয়ার্ড তার অজানা নয়, তাই এই ব্যতিব্যস্ত হাতেও দ্বিধা হয়নি খুলতে। লক স্ক্রিন খুলেই সরাসরি ডায়াল করল আয়াসকে। প্রথম কলেই ধরল আয়াস। সে কান্নারত কণ্ঠে সবকিছু বলল। এও বলল যেন খুব শীঘ্রই ডাক্তার নিয়ে আসে। আর তারপর যা করার সব আয়াসই করেছে। নিবরাস খাটে নিস্পন্দ শুয়ে আছে। তার মুখে অপার মলিনতা। শ্বাস আছে, কিন্তু গভীর অচেতনতার ঘোরে ডুবে সে। গায়ে এখনও সেই সাদা শার্টটি, যার শুভ্রতা রক্তের অসংখ্য দাগে কলুষিত। ছোপ ছোপ লালচে রঙের দাগে শার্টখানা নিবরাসের সৌন্দর্যকে বর্ণহীন করেছে। নিবরাসের হাতে ব্যান্ডেজ। আয়াস নিঃশব্দে নূরের বিপরীত পাশে দাঁড়ায়। তার সারা গায়ে ক্লান্তি, তবুও মুখাবয়ব কঠোর। তার শিরা থেকে দেওয়া রক্ত এই মুহূর্তে নিবরাসের শরীরে। সে কিছু বলে না, শুধু চেয়ে থাকে নিবরাসের বিমর্ষ মুখের দিকে। ডাক্তার প্রেসক্রিপশন লিখছে। তিনি নিবরাসের সাইকোথেরাপিস্ট। যদিও নিবরাসের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডক্টর প্রেসক্রিপশন লিখছে আর বারে বারে নূরের দিকে তাকাচ্ছে। মুখ দেখে বোঝার উপায় নেই ঠিক কী হয়েছে। আয়াস বলে, ডক্টর, এনিথিং সিরিয়াস? উনি অন্য কোনো কথায় না গিয়ে নূরের দিকে ইশারা দিয়ে সোজাসুজি আয়াসকে জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়াস একবার নূরের দিকে তাকায়, অতঃপর আমাতা আমাতা করে বলে, ম্যাম, স্যারের ওয়াইফ। হোয়াট? ডক্টর চমকালো, অবাক নয়নে নূরের দিকে তাকালো। ফের আয়াসের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, এ তো ছোট মেয়ে, ও নিবরাস সম্পর্কে সব জানে তো? আয়াস মাথা নাড়িয়ে না বোঝালো। নূর অবাক হয়ে শুনছে তাদের কথা। কিছুই বুঝে উঠতে পারছে না সে। মানুষের কথায় এত রহস্য কেন? কি এমন আছে যা তার অজানা? অজানার প্রতি মানুষের কৌতূহলটা একটু বেশি থাকে। নূর তার ব্যতিক্রম নয়। নিবরাসের এমন আচরণ, হুট করে বদলে যাওয়া, এইসব যে তাকে আগে ভাবায়নি তা হয়। সে হয়তো এই ব্যাপারটাকে কখনো সিরিয়াসলি নেয়নি। নেবে কি করে? নিবরাস যে তাকে শুধু ভালোবাসাটাই দেখিয়েছে। মাঝে মাঝে নূরের মনে হতো নিবরাস কটন ক্যান্ডির মতো সফট, নরম, রঙিন, আঙুল ছোঁয়ালে গলে যায় ভালোবাসায়। তার মনে হতো নিবরাসের দেওয়া প্রতিটি হাসি তাকে না বলা এক একটি কথা, যার মাঝে সে সবসময় ভালোবাসা খুঁজে পায়। আর আজকে সে নিবরাসের আরেক রূপ দেখেছে। এই নিবরাস আজকে তার আচরণ হেমন্তের হাওয়ায় হঠাৎ করে ছুটে আসা এক নিঃশব্দ ঝড়ের মতো ছিল।
নূর নিজের ভাবনাকে দমিয়ে রাখতে পারে না। সে ডাক্তারকে জোর দিয়ে শুধায়, নিব্রাসের সম্পর্কে আমি কি জানব? ওনার কি কোনো অসুখ আছে? আয়াস ডাক্তারকে ইশারায় বলতে মানা করলেও তিনি চুপ গেলেন না। আয়াসকে উদ্দেশ্য করে বললেন, তুমি সব জানো আয়াস, ওকে বলা আবশ্যক। ও নিব্রাসের সহধর্মিণী, তোমার থেকে ওর জানার রাইট বেশি। ডাক্তারের কথায় দমে যায় আয়াস। তিনি কয়েকটা ফাইল বের করে বেডে রাখে। ফাইলগুলো এক এক করে হাতে নিয়ে নূরকে উদ্দেশ্য করে বলে, কেস রিপোর্ট 1, নিব্রাস বিহেভিয়ার পাস্ট রিপোর্ট, এপিসোডিক অ্যাফেক্টিভ ইনস্টেবিলিটি অ্যান্ড হিজ বিহেভিয়ারাল শিফটস, নিব্রাসের আচরণগত রিপোর্ট, পর্যায়ক্রমে তার আবেগগত অস্থিরতা ও আচরণগত পরিবর্তন। কেস রিপোর্ট 2, নিব্রাস ডুয়েল অ্যাফেক্ট এক্সপ্রেশন উইথ কন্টেক্সচুয়াল রিঅ্যাক্টিভিটি, নিব্রাসের দ্বৈত আবেগ প্রকাশ ও পরিস্থিতি নির্ভর প্রতিক্রিয়া। কেস রিপোর্ট 3, নিব্রাস সাইকোডাইনামিক রিফ্লেকশন, অ্যাটাচমেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড হিজ মুড সুইংস, নিব্রাসের মানসিক গতিশক্তি ভিত্তিক রিফ্লেকশন, সংযুক্তির সংবেদনশীলতা ও তার মেজাজের ওঠালামা। নূর অবাক নয়নে শোনে ডাক্তারের কথাগুলো। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারছে যে নিব্রাসের গুরুতর কোনো সমস্যা আছে। সে একবার আয়াসের দিকে তাকিয়ে বলে, আমি বিস্তারিত জানতে চাই। ওয়েল, আপনি আমার থেকে শুনুন, মিসেস আহমেদ খান। নূর মনোযোগ দিয়ে তাকায় ডাক্তারের দিকে। বুক কাঁপছে তার। নিব্রাসের কি এমন অসুখ যেটা তার পার্সোনালিটি এভাবে চেঞ্জ করে দেয়? অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি। ওর এই অসুখ সম্পর্কে আমি জানতে পেরেছি যখন ওর বয়স 17। মানসিকভাবে বাধাগ্রস্ত ছিল। সাধারণত অ্যাটাচমেন্ট অ্যাংজাইটির কারণে মানুষ সবসময় এক ধরনের আতঙ্কে থাকে, ভয়ে থাকে। ওর অবস্থাও তেমন ছিল। মানে? নূর বিস্ময়ে বলে, অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি এমন এক মানসিক অবস্থা যেখানে ভুক্তভোগী তার ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে ভালোবাসার সম্পর্ক নিয়ে অতিরিক্ত পজেসিভ থাকে, ভয় অনুভব করে। তারা চায় তাদের প্রিয় মানুষগুলো শুধু তাদের সময় দিক। তারা ছাড়া যদি তাদের প্রিয় মানুষগুলো অন্য কারো সাথে ভালো ব্যবহার করে, তাহলে এই ব্যাপারটাকে তারা সোজাসুজি নেয় না। আমার জানা মতে ছোটবেলা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নিব্রাস অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে, তাই ও এমন। ডক্টর থামে, রিপোর্টগুলো ব্যাগে ঢুকিয়ে বলে, ওকে এই ট্রমা থেকে বের করা সহজ হবে না, অসম্ভবও নয়। তবে এত বছরে হয়নি, এখন আশা রাখাটা নিছকই একটা কল্পনা মাত্র। আমার যা করার আমি করব। শুধু তোমাকে একটা উপদেশ দিব। কি? নূরের কম্পনরত গলা। ডক্টর বলল, ও তোমার প্রতি প্রয়োজনের থেকে একটু বেশি নির্ভরশীল হতে চাইবে, তোমার কাছে কাছে থাকার আশ্বাস চাইবে, তোমাকে হারানো ভয় পাবে। কিন্তু তুমি যদি ওকে সত্যি ভালোবাসো, নিজের মানুষ মনে করো, তাহলে ওকে নিজের অনুভূতি চিহ্নিত করা শেখাও, বিশ্বাস করতে শেখাও। আমি আজ যতটুকু দেখলাম তাতে আমার মনে হয় তুমি ওকে কিছুটা হলেও ঠিক করতে পারবে। নিব্রাসের মেন্টাল হেলথ উইক কথাটা ভাবতেই নূরের কান্না চলে আসে। সে যদি জানতো নিব্রাস এখনও ট্রমার মধ্যে আছে, তাহলে আজ কিছুতেই তাকে অফিসে যেতে দিত না, আরও যত্নে যত্নে রাখত তাকে। ডক্টর সবকিছু আয়াসকে বুঝিয়ে দিয়ে সামনে পা বাড়ায়। আয়াসও যায় ডক্টরকে এগিয়ে দিয়ে আসার জন্য। ড্যাশ। সমস্ত ঘরে এখন নিব্রাস আর নূর একা। ঘরটা যেন হঠাৎ করে গুমট হয়েছে। নিব্রাসের শুয়ে থাকা ভালো লাগলো না নূরের। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছে সে। যদি সে ওইভাবে পালিয়ে না আসতো, তাহলে বোধহয় নিব্রাস এভাবে হাত কাটতো না, জখম করতো না নিজেকে। সম্পূর্ণ ঘটনাটার দায় নূর নিজের ওপর নিয়ে নিল। যতক্ষণ না নিব্রাস সুস্থ হচ্ছে, ততক্ষণ সে শান্তি পাবে না। সে নিব্রাসের একটা হাতের ওপর হাত রাখে, আলতো করে মুষ্টিবদ্ধ করে পুরুষালী ভারী হাতটাকে। এই মানুষটার আদর আদর কথা শোনা যেন তার অভ্যেস হয়ে যাচ্ছে। আয়াস দরজায় দাঁড়িয়ে নক করে। নূর পেছন ফিরে না তাকিয়েই তাকে ভেতরে আসতে বলে। আয়াস এসে নূরের বিপরীত পাশে দাঁড়ায়, লক্ষ্য করে নূরের হাতের দিকে। নূর হাত ছাড়েনি। আয়াসের মুখে আলতো হাসি ফুটে ওঠে, বলে, ম্যাম। নূর চমকে তাকায়, কিছুটা অপ্রস্তুত হয়। যাকে সে ভাইয়া ডাকছিল সে তাকে ম্যাম ডাকছে। নূর আয়াসকে উদ্দেশ্য করে কিছুটা লজ্জিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ, ম্যাম ডাকবেন না, আমার নাম ধরে ডাকতে পারেন। আমি আপনার বয়সে অনেক ছোট হব। স্যারের আদেশ ম্যাম, আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না, সরি। নূর হতাশ হয়। আয়াস আবার বলে, স্যারের অতীত সম্পর্কে আপনার জানা দরকার। ওনার জানি বলেছে আপনার স্যার। আয়াসের কথা শেষ হবার আগে নূর তার কথা থামিয়ে দেয়। আয়াস চমকায়, অবাক কণ্ঠে শুধায়, সব বলেছে? স্যারের হোস্টেল লাইফ সম্পর্কেও? না, উনি শুধু ওনার মা, বাবা আর সৎমা সম্পর্কে বলেছেন। আয়াস ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, বাবার মৃত্যু সম্পর্কে কিছু বলেছে? না, বলেনি। আর আমি জানতেও চাই না এমন খারাপ বাবা সম্পর্কে, যে নিজের স্ত্রী ছেলের প্রতি বেখেয়ালি ছিল, ধোঁকা দিয়ে অন্যত্র সম্পর্ক করেছে। আজ নিব্রাসের এমন অবস্থার জন্য শুধু ওর বাবা দায়ী। নূর কথাগুলো বলার সময় ওর চেহারার রং বদলালো। এখন ঠিক তাকে নিব্রাসের মতো লাগছে, যেন সে নিব্রাসের ফটোকপি। আয়াস বেশ মৃদু করেই বলল,
আমি, রুস্তম আর স্যার একই হোস্টেলে ছিলাম। আমাদের ফ্যামিলি কিছুটা একই রকম ছিল, তবে আমরা হোস্টেলে মানিয়ে নিতে পারলেও মানিয়ে নিতে পারেনি স্যার, কারণ ওনার চোখের সামনে উনি ওনার মাকে মারা যেতে দেখেছেন। ওনার শরীরে হাজার হাজার ঘায়ের চিহ্ন আছে ওনার বাবার দেওয়া। আমরা ওনাকে ডিস্টার্ব করতাম না, সারাক্ষণ উনি নিজে নিজে কথা বলতো। আমার আর রুস্তমের সাথে স্যারের কথা বলার কারণ ছিল একটা ব্লেড। আমরা সেদিন না বুঝেই দিয়েছিলাম। তার তখনই ঘটে আজকের মতো একটা দুর্ঘটনা। তবে সেদিন উনি ব্লেড চালিয়েছিলেন ওনার গলায়। হই হুল্লোড় পড়ে গিয়েছিল পুরো হোস্টেলে। সবাই বলছিল 107 নম্বর রুমের সাইকোটা নিজের গলায় ব্লেড ঢুকিয়ে দিয়েছে। সাংঘাতিক। রক্তে মাখামাখি স্যারকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তিনি হাসছিলেন। কি নিদারুণ হাসি! আমরা তখন ভয়ে আতঙ্কে জর্জরিত। মুখে রা বলার শক্তি পর্যন্ত ছিল না। এরপর ওনাকে আর হোস্টেলে দেখিনি। পরে জানতে পেরেছিলাম যে ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যখন উনি ফিরেছেন তখন ভাগ্যক্রমে আবার আমাদের সাথে দেখা। উনি তখন নর্মাল ছিলেন, বিশাল অফিসের মালিক। আমি আর রুস্তম তখন বেকার। উনি নিজে আমাদের কাজের অফার করেন। জানি না কেন, তবে আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা মানিয়ে নিলাম ওনার সাথে। একমাত্র আমরা দুজনই ছিলাম যাদের সাথে উনি একটু ভালোভাবে কথা বলতো। তারপর জানতে পারি উনি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন। তারপর আস্তে আস্তে সব জানা। নূর পাথরের মতো বসে আছে, কি বলবে ভাবতে পারছে না। নিবরাস এমন ক্রিটিক্যাল লাইফ লিড করেছে ভাবতেই তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ ঠিক কতটা ডিপ্রেশনে ভুগলে এমন পর্যায়ে যেতে পারে যে নিজের গলা দিয়ে ব্লেড ঢুকিয়ে দেয়? নূরের শরীর শিরশির করে ওঠে। আয়াস বোধহয় ঠাহর করতে পারছে নূরের অবস্থাটা। নূরকে এখন নিবরাসের সাথে থাকা প্রয়োজন। সে নূরকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, আমার এখন যাওয়া উচিত। এই বাড়িটা স্যারের সিক্রেট, কারো আশা মানা। সেখানে আজ ডক্টর আর হাউসকিপার এসেছে। যদিও ওরা আমার পরিচিত, তাও বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সন্ধ্যা নেমেছে, আমায় ফিরতে হবে। আপনি স্যারের খেয়াল রাখবেন। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কল করবেন। নূর থামাতে চেয়েও থামাতে পারেনি আয়াসকে। সে চলে যায়। আধ ঘন্টা যাবৎ নূর বসে আছে নিবরাসের পাশে, সাথে জ্যাকও আছে। সে এখন মোটেও নিশুতি রাত, ঝড়ের তাণ্ডব হচ্ছে বাহিরে। অর্ধবোঝা জানলাটা দিয়ে হিমেল হাওয়া হু হু করে ঘরে ঢুকছে। সঙ্গে আসছে নরম গুড়ি গুড়ি বৃষ্টি। নিবারাস দেখছে তার সানফ্লাওয়ারকে, দু চোখ ভরে দেখছে। সানফ্লাওয়ারকে সারা জীবন দু চোখ ভরে দেখলেও যে তার চোখের তৃষ্ণা মিটবে না। এই একটা মুখের মধ্যেই যে তার সকল ভালোবাসা, সকল আকাঙ্ক্ষা সীমাবদ্ধ। ব্যান্ডেজ মোড়ানো হাতে সে আদরে আদরে ছুঁয়ে দিচ্ছে নূরের মুখ। চোখের পাতা, গাল, ওষ্ঠ সব কিছু ছুঁয়ে দিচ্ছে একে একে। মাঝে মাঝে কপালে আর ওষ্ঠে রাখছে কয়েকটা নরম উষ্ণ চুমু। তবুও নিবারাসের ভালোবাসা ফুরোয় না। উল্টে সানফ্লাওয়ারকে কাছে পাওয়ার আকুলতা আরও বেড়ে যায়। এই ভালোবাসার নাম কি দেবে সে? পাগলামি, উন্মাদনা, নাকি অন্য কিছু? নূরের নিঃশ্বাস বদলায়, শরীরটা সামান্য নড়ে ওঠে। নিবারাস তৎপর হয়। সে তার শোয়ার পজিশন চেঞ্জ করে। নূরের ওপর ফেলে রাখা শরীরটা কিঞ্চিত সরিয়ে আনে, তবে দূরত্ব বাড়ায় না বেশি। এক হাত আলতোভাবে রেখে দেয় নূরের পেটের ওপর। অতঃপর সে চোখ বুঝে। হঠাৎ নূরের ঘুম ভেঙে গেল। ঠান্ডা লাগছে ভীষণ। আধো আধো ঘুম চোখে সমস্ত ঘরে একবার চোখ বোলায় সে। চারদিক অন্ধকারে নিমজ্জিত। কেবল মাঝে মাঝে বাইরে বিদ্যুতের ঝলকানি জানালার ফাঁক গলে ঘরের দেয়াল ছুঁয়ে যাচ্ছে। খুব সচেতনভাবে আলতো করে সে নিজের শরীরটা টেনে নেয় নিবারাসের জড়িয়ে ধরা হাত থেকে। দেয়ালের ঘড়িতে চোখ ফেলে। 1:37 বাজে। সে আস্তে করে খাট থেকে নামে। নিবারাস যদিও ঘুমে আচ্ছন্ন, তাও রিস্ক নিল না সে। জ্যাক নেই পায়ের কাছে, ঘাটল না সে, হয়তো অন্য রুমে চলে গেছে। নূর ধীরে পা ফেলে এগিয়ে যায় জানালার দিকে। ভিড়ানো জানলা দিয়ে কেমন অকপটে বৃষ্টির ক্ষুদ্র বিন্দুগুলো ভেতরে প্রবেশ করছে। বিন্দু বিন্দু জলকণায় ফ্লোরটা ভিজে উঠেছে। নূর জানালার পাশে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নেয়। বিদ্যুতের কাঁপানো আলোয় জানালার কাছে নিজের প্রতিবিম্বটা দেখে সে। ভালো লাগছে না। ধীরে হাত বাড়িয়ে জানালার পাল্লা দুটি টেনে আনে। জানালা বন্ধ হতেই বাইরের ঝড়ের শব্দটা একটু দূরে সরে যায়। নূর পেছন ফেরে। খুব খিদে পেয়েছে। সকালে নিবারাসের সাথে নাস্তা করেছে, এরপর আর কিছু খাওয়া হয়নি। মাঝখান দিয়ে জ্যাসমিনের সাথে কথা বলতে বলতে নুডলস রান্না করেছিল, তাও খেতে পারল না। খাওয়ার আগেই চড়া হয়েছিল নিবারাস। তারপর সারা দিন ভয়ে আতঙ্কে কেটেছে। নূর পা বাড়ায় দরজার দিকে। ঠিক তক্ষণই পেছন থেকে ডাক আসে তার,
নূর। সে জানে এই পুরুষালী ভারী কণ্ঠের মালিককে। নিবারাস উঠে পড়েছে বুঝতে পারল সে, তবু পেছন ফিরে তাকালো না। সামনে এগোতে এগোতে বলল, শুয়ে থাকুন, আমি আসছি। সে চলে যায় নিচের দিকে। এখন রান্নাঘরে গিয়ে কিছু একটা বানাবে। ফ্রিজে তো ফ্রোজেন করা খাবার আছেই, আর তাছাড়া তার মতো নিবারাসও সারাদিন কিছু খায়নি। এইদিকে নূর তাকে একা ফেলে চলে যাওয়ার মন ভারী হয় তার। কান্না চলে আসে। সানফ্লাওয়ার কি তার উপরে রাগ করে আছে? ইগনোর করছে তাকে? না হলে কিছু না বলে চলে গেল কেন? সে ক্ষোভে নাইট স্ট্যান্ডের ওপর থেকে শোপিসটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। শোপিসটা ব্যাম্বু ক্রাফট হওয়ার কারণে জোরে আওয়াজ করেনি। যদি কাচের কিংবা মাটির হতো তাহলে হয়তো এক্ষুনি নিশ্চয়ই ঝমকার তুলে ভাঙার আওয়াজ হতো। নিবারাসের মনের অস্থিরতা বাড়ে। খাট থেকে নেমে সে দ্রুত পদচারণ করল ব্যালকনির দিকে। রেলিং ধরে থেমে দাঁড়ায় সে। গুড়ি গুড়ি বৃষ্টিতে তার শার্টটা ভিজে যাচ্ছে, আর সেই সাথে ভিজে যাচ্ছে হাতে পেঁচিয়ে রাখা ব্যান্ডেজটা। এই বিষয়ে কোনো হেলদোল নেই তার। ভিজলে ভিজুক, ক্ষত জ্বলছে না তার, মন জ্বলছে, ভীষণ জ্বলছে। একমাত্র সানফ্লাওয়ারকে বুকে নিতে পারলে সে জ্বলা বন্ধ হবে। নিবারাস দৃষ্টি মেলে আকাশের দিকে। চোখ দুটো ক্রুদ্ধ, ভীষণ লাল। কিছু কি বলতে চাইছে? বৃষ্টির পানি ছিটকে এসে মুখে আছড়ে পড়ছে তার। সে নিচু স্বরে বিড়বিড় করে, সানফ্লাওয়ার আমার উপর রাগ করে আছে। আমি কি করব এখন? ক্ষমা চাইব? পায়ে ধরব? নাকি কান ধরে উঠবস করব? কি 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 করলে সানফ্লাওয়ার আবার আগের মতো করে কথা বলবে আমার সাথে, আমায় জড়িয়ে ধরবে, ভালোবাসবে? নূর ট্রেতে করে খাবার গুছিয়ে নিয়েছে। তাকে বেশি খাটনি করতে হয়নি। সহজের মধ্যে স্যান্ডউইচটাই বানিয়েছে। নিজের জন্য নিয়েছে 1 গ্লাস জুস, আর নিবারাসের জন্য নিয়েছে 1 গ্লাস দুধ। যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, এখন প্রোটিনের খুব প্রয়োজন নিবারাসের। অবশ্য সে খেয়াল করেছে নিবারাস বেশি একটা খাবার খায় না। নূর ট্রে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাবল, এখন থেকে নিবারাসের খাবারের দায়িত্ব সে নিবে। নূর রুমে প্রবেশ করতেই দেখল রুমটা ফাঁকা। নিবারাস খাটে নেই। প্রথমে ওয়াশরুমে গেছে ভাবলেও ব্যালকনির দরজা খোলা দেখে সে বুঝতে পারল যে নিবারাস ব্যালকনিতেই। ভ্রু কুঁচকে এলো তার। এই লোক বৃষ্টির মধ্যে ব্যালকনিতে কি করছে? নাইট স্ট্যান্ডের ওপর ট্রেটা রেখে সেও পা বাড়ায় বারান্দার দিকে। আপনি ভিজে যাচ্ছেন নিবারাস। হুট করে নূরের গলা পেয়ে হুঁশ ফিরে নিবারাসের। তার চুলগুলো ভিজে একদম কপালের সাথে লেপ্টে আছে। সাদা শার্টের কিছু অংশ ভিজে গায়ের সাথে লেগে গেছে। ব্যান্ডেজটাও যে ভিজে গেছে তা বুঝতে বাকি নেই নূরের। সে কিছু বলবে তার আগে নিবারাস হুমড়ি খেয়ে পড়ে তার ওপর। শক্ত করে জড়িয়ে ধরে তাকে। নিবারাসের এমনভাবে জড়িয়ে ধরার ফলে নূর ফ্লোর থেকে কিছুটা উপরে উঠে যায়। মাথাটা নিবারাসের বুকের সাথে লেপ্টে আর পা দুটো হাওয়ায় ঝুলছে। নিবারাস নূরকে এমনভাবে বুকের মধ্যে চেপে ধরেছে যেন এক্ষুনি তাকে বুকের মধ্যে ঠুকিয়ে ফেলবে। নূর ছটফট করে ওঠে। নিবারাস নূরের ঘাড়ে থুতুনি ঠেকিয়ে উগ্রভাবে বলে, তুমি আমার উপর রাগ করে আছো সানফ্লাওয়ার? প্লিজ রাগ করো না, আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। তোমার সাথে ওই সময় আমার এমন করা উচিত হয়নি। তোমায় সন্দেহ করা উচিত হয়নি। মাথা ঠিক ছিল না আমার। ভয় ভয় পেয়েছিলাম আমি। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি আবার একা হয়ে যাব। তাই আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। নিবারাস এক টানে কথাগুলো বলে এখনো নূরকে জড়িয়ে ধরে আছে। এইদিকে নূরের শ্বাস রোধ হয়ে যাচ্ছে। সে আধো আধো কণ্ঠে কোনো রকমে নিবারাসকে বলে ওঠে, প্লিজ নিবারাস ছাড়ুন, আমি রেগে নেই। নিবারাস নূরের কথায় তাকে আরও জোরে চেপে ধরে, বলে, সত্যিই রেগে নেই? তুমি মিথ্যে বলছো? নূর একটু মাটির স্পর্শ পেতে যায়। নিবারাস তার মাথাটা যেভাবে বুকে চেপে তাকে ঝুলিয়ে রেখেছে, আর একটু এভাবে থাকলে তার প্রাণটা বুঝি সত্যিই উপরওয়ালার কাছে চলে যাবে। সে না পেরে হাত দুটো দিয়ে নিবারাসের কাঁধ চেপে ধরে। তারপর সজোরে কামড় বসায় নিবারাসের বুকে। হঠাৎ নূরের এমন কাণ্ডে নিবারাস কিছুটা ভরকে যায়। মুখ দিয়ে অস্ফুট শব্দে আওয়াজ করে বেখেয়ালে নূরকে ছেড়ে দেয়। নূর ছাড়া পেয়ে আগে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নেয়। তারপর নিবারাসের দিকে গরম চোখে তাকিয়ে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এক্ষুনি তো মরে যেতাম আমি। নিবারাস থ হয়ে দাঁড়িয়ে আছে, হাত তার বুকে। নূর যে জায়গায় কামড় দিয়েছে ঠিক সেই জায়গাটায়।
কি হলো, কথা বলছেন না কেন? পাগল আপনি? নিবারাস মাথা নাড়ে, এক পায়ে গিয়ে নূরের আরও কাছে এসে দাঁড়ায়, বলে, আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো, তাই রাগ ভাঙানোর জন্য এভাবে জড়িয়ে ধরেছিলাম। সরি। আমি আপনার জন্য রাগ করে আছি কে বলল? আমি তো খাবার আনতে গিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল, তাই আমার আর আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আর আপনি আমায় মেরে ফেলার প্ল্যান করছিলেন। সানফ্লাওয়ার তার জন্য খাবার বানিয়ে এনেছে এত রাতে, তাহলে সানফ্লাওয়ার রাগ করে নেই তার উপরে। কথাটা ভাবতেই তার মনে খুশির ঝলক বয়ে যায়। তাহলে এখন সানফ্লাওয়ারকে আগের মতো জড়িয়ে ধরা যাবে, আগের মতো আদর করা যাবে। ভাবতেই সে আবার জড়িয়ে ধরে নূরকে, তবে এবার আলতো করে ধরে। নূরের মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে বলে, সরি। জানো, আমি ভয় পেয়েছিলাম কত, ভেবেছিলাম তুমিও আমায় ছেড়ে চলে যাবে, আমি আবার একা হয়ে যাব। জানো সানফ্লাওয়ার, একা থাকা অনেক কষ্টের। আমি আর একা থাকতে চাই না, তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমার সাথে তুমি থাকবে সারা জীবন? নিবারাসের কথায় নূরের ভীষণ মায়া লাগে। সেও নিবারাসকে এবার আলতো জড়িয়ে ধরে, বলে, আমি সবসময় আপনার সাথে থাকবো নিবারাস, কখনো একা ফিল করাবো না আপনায়, আপনাকে একা হতেই দেব না আমি। কিন্তু তার আগে খাবারগুলো খেতে হবে, আমার খুব খিদে পেয়েছে। নূরের খুব খিদে পেয়েছে কথাটা শুনে নিবারাস আর এক সেকেন্ডও বারান্দায় দাঁড়ায়নি, নূরকে নিয়ে সোজা রুমে গেছে। যাওয়ার সময় নূর হোঁচট খায় বাঁশের তৈরি ছোট্ট শো পিসটায়। নিবারাসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা এখানে পড়লো কেমন করে? নিবারাস শো পিসটা তুলতে তুলতে বলল, আসলে খাট থেকে নামার সময় আমার হাত লেগে পড়ে গিয়েছিল, খেয়াল করিনি, সরি। কোনো ব্যাপার না। নিবারাস বসেছে খাবার খেতে। নূর লক্ষ্য করল নিবারাসের শার্টখানা ভিজে। সে বিস্মিত কণ্ঠে বলল, এ কি নিবারাস, আপনার শার্ট যে ভিজে, বদলাতে হবে তো। নিবারাস শার্টটার এদিক ওদিক তাকিয়ে বলল, বদলে দেবে সানফ্লাওয়ার, আমি হাত নাড়াতে পারছি না। অকপটে মিথ্যে কথা বলে দিল সে। নূর মানা করতে পারল না, হয়তো সত্যি নিবারাসের হাতে বেশি ব্যথা করছে। সে একটু এগিয়ে গিয়ে আস্তে করে নিবারাসের শার্টের এক একটি বোতাম খুলতে থাকে। কেমন যেন লাগছে তার, পায়ের তালু শিরশির করছে তার। এইদিকে নিবারাস বেশ খুশি। এক হাতে একটা স্যান্ডউইচ নিয়ে তা নূরের মুখের সামনে ধরে, ইশারা দেয় নূরকে কামড় দেওয়ার জন্য। নিবারাসের শার্ট খুলতে এসে নূরের খিদে কোথায় উড়ে গেছে, তাও নিবারাস মুখের সামনে ধরাতে সে এক কামড় নিয়ে নেয়। ঠিক নূর যে জায়গায় বাইট নিয়েছে, নিবারাসও সে জায়গায় কামড় বসায়। নূর শার্ট খুলতেই হতবাক হয়ে যায়। নিবারাসের বুকের ওপর গভীর দাঁতের ছাপ স্পষ্ট, ফুলে ওঠা লালচে মাংসের মাঝখানে। ভর সকালে উঠে নিবারাস হন্যে হয়ে নূরের মোবাইল খুঁজছে। আকাশে ভোরের আলো ফুটেছে মাত্র। কাল রাতে নূরের স্নিগ্ধ উপস্থিতি তাকে এমন মোহে বেঁধেছিল যে মোবাইলের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিল সে। কিন্তু সকালে হঠাৎ ঘুম ভেঙতেই ধুম করে মোবাইলের কথা মনে হয়েছে তার। আস্তে করে উঠে পড়ে নিবারাস। নূর তখনও ঘুমের দেশে, প্রশান্ত মুখ। নিবারাস আলতো করে আদর রেখে দেয় নূরের ললাটে। তারপর নূরকে নিঃশব্দে রেখে নিচে নেমে আসে সে। হন্যে হয়ে খুঁজতে থাকে মোবাইলখানা। সেই ছোট্ট জিনিসটিই এখন তার একমাত্র প্রয়োজন। প্রায় 15 মিনিটের উত্তেজনায় ভরা খোঁজাখুঁজির পর অবশেষে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিবারাস। মোবাইলটা মিলল রান্নাঘরের ক্যাবিনেটের উপরে। উল্টে পাল্টে দেখে সে, হয়তো গতকাল রাতে নূর রান্নাঘরে ফেলে গিয়েছিল। মোবাইলটাকে মুষ্টিবদ্ধ করে দ্রুত পায়ে সোফায় এসে বসে সে। কল লাগায় সেই নাম্বারটাতে। তার মুখে উত্তেজনা স্পষ্ট। প্রথম কয়েকবারে রিং হতে কল কেটে যায়। হতাশ হয় নিবারাস, ক্রোধে ফোনটাকে চেপে ধরে। চুলগুলোকে খামছে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করে। কিছুতেই রাখবে না সে। কাল একবার রেগে সানফ্লাওয়ারকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, ভয় পাইয়ে দিয়েছিল সানফ্লাওয়ারকে। আজ কিছুতেই এমন করবে না সে। হাসলে বোধহয় রাগ কন্ট্রোল হবে। সে নিজে নিজে সামান্য হাসার চেষ্টা করে। ফোন লাগায় আবার সেই নাম্বারে। রিং হচ্ছে। হ্যালো আপামনি, ভালো আছেন? ফোনের ওপাশে মেয়েলি গলা পেয়ে নিবারাসের মনে শান্তির হাওয়া এসে ধাক্কা খেল। এটা যে জেসমিন বুঝতে সময় লাগল না নিবারাসের। তার মানে কাল সানফ্লাওয়ার সত্যি কথাই বলছিল। আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করল নিবারাসের। এখন ইচ্ছে করছে সানফ্লাওয়ারকে ঘুম থেকে তুলে হাজার খানেক চুমু খেতে। এত চুমু খেতে, এত চুমু খেতে যেন সানফ্লাওয়ারের শরীরের কোনো অংশ আর বাকি না থাকে। সে আলতো হেসে বলল, ভালো আছো জেসমিন? জেসমিন অবাক হয়, বলে, দুলাভাই আপনি ভালো আছেন?
আমি ভালো, তোমার আপাও ভালো। আসলে নাম্বারটা দেখা মনে করছি আপা ফোন দিছে। কালকে কথা কইছিলাম, আমার ফোনের চার্জ শেষ হইয়া যাওয়ায় রাইখা দিছি। পরে খুইলা দেখি 100টার উপরে ফোন আইয়া রইছে। কোনো সমস্যা হয়েছিল? নিবারাস ফোনটা লাউডস্পিকারে দিয়ে সোফায় মাথা এলিয়ে দিল। এক হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, কোনো সমস্যা হয়নি, হয়তো চাপ লেগে কল চলে এসেছে, তুমি টেনশন নিও না। আচ্ছা, তবে আপনি আপার মোবাইলের থেকে কল করলেন যে, আপনার মোবাইল নাই? নিবারাস থতমত খায়। মেয়েটা বড্ড কথা বলে। সানফ্লাওয়ার ছাড়া অন্য মানুষের মুখে এত কথা বিষ লাগে তার, বিষ। তাও নিবারাস একটু প্রাণচঞ্চল কণ্ঠে বলল, কি করব বলো, আমি এত গরিব যে ফোনে রিচার্জ পর্যন্ত করতে পারছি না। তাই তো তোমার আপার ফোন দিয়ে কল দিয়েছি, ভাবলাম তোমার একটু খোঁজ খবর নেই। ফোনের অপর প্রান্ত থেকে জেসমিনের হাসির শব্দ ভেসে এলো। সে বলল, আপনি মজা ভালোই করতে পারেন দুলাভাই, এত বড় বাড়ি আছে, গাড়ি আছে, আর ফোনে টাকা পুরানোর টাকা নাই? তোমায় কে বলল আমার এত বড় বাড়ি আছে? জেসমিন বেশ কনফিডেন্সের সাথে বলল, আছেই তো, একটা কুকুরও আছে, নাম জ্যাক। কালকে আবা কইছে, আপনি তখন নাকি অফিসে আসিলেন। আবা কই এখন, ঘুমায়? জেসমিনের প্রশ্নে নিবারাস একবার উপরের তলার কামরার দিকে তাকায়, বলে, তোমার আপা এখন ঘুমাচ্ছে। তুমি বলো বাবা কোথায়? খালু তো আমারে নূর আপার নানুর বাড়িতে রাইখা গতকাল রাইতেই সিলেটে গেল। আমারে কইল ওনার সিলেটে নাকি অনেক কাজ, আমি একা একা বাসায় থাকবার না। নিবারাসের মুখে আলতো হাসি ফুটে ওঠে, তৃপ্তিকর হাসি। মনে মনে কিছু একটা ছক সাজিয়ে নেয় সে। জেসমিনের সাথে আরও কিছু কথা বলে সে কল রাখে। তারপর খুব যত্নে ফোনটাকে বন্ধ করে ক্যাবিনেটের ড্রয়ারে রেখে দেয়। এবার কয়েকদিন সানফ্লাওয়ারের সাথে আত্মতৃপ্তিতে সময় কাটাতে পারবে সে। ভোরের আলো এসে নূরের ঘুম ভাঙিয়ে দেয়। হালকা নড়ে চড়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় একজোড়া মায়াময় চোখ আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। নিবারাসকে এত কাছে দেখে একটু ভরকায় নূর। এইদিকে প্রাণপ্রিয়া প্রিয়তমার ঘুম ভাঙা মোটেও ভালো লাগল না নিবারাসের। সে তো একটু প্রাণ ভরে দেখাতেই পারল না, একটু ছুতে পারল না, একটু আদর করতে পারল না। নূরের ফোলা ফোলা গোলাপি অধরে একটু অধর ছুঁয়াতে পারল না, স্বাদ নিতে পারল না। এই প্রথম সূর্যের আলোর ওপর এত বিরক্ত হল নিবারাস। তাও চোখ মুখ কুচকে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পিট পিট করে তাকায়, মিনমিনিয়ে বলে, গুড মর্নিং। নিবারাস উত্তর না দিয়ে আচমকা নূরের ওষ্ঠ পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভেতরে। হাত দিয়ে টাইটলি চেপে ধরে নূরের হাত, ভর ছেড়ে দেয় তার ছোট্ট বডির ওপর। যেন একটা বেড়াল ছানার ওপর একটা বাঘ উঠে গেছে। নূরের চোখ বড় বড় হয়, অস্থির হয়, মুচড়া মুচড়ি শুরু করে দিয়েছে সে। এইদিকে নিবারাস একের পর এক চুমুই ভরিয়ে দিচ্ছে তাকে। আলতো আলতোভাবে গোগ্রাসে গিলছে নূরের ওষ্ঠ। নূর যতবারই নূরে উঠছে ততবারই তার সাথে কোমল চুম্বনে আবদ্ধ হচ্ছে নিবারাস। নূরের দেহের প্রতিটি স্নায়ু যেন আগুন ছুঁয়ে যাচ্ছে। তার ছটফটানি আরও বাড়ে, শ্বাস আটকে আসে, ওষ্ঠদয় ব্যাকুল। সে দুই ঠোঁট নাড়িয়ে নিবারাসকে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। বলবে কি করে? তার ওষ্ঠ তো এখন নিবারাসের ওষ্ঠের মধ্যে আবদ্ধ। কিন্তু এই অপ্রত্যাশিত মুহূর্তে হঠাৎ করেই নিবারাস ওষ্ঠ তার জোড়া ছাড়ে। এক গভীর রুদ্ধ ক্ষণ শেষে সে যেন তার বিস্ফোরিত ফুসফুসে প্রাণের প্রথম বাতাস টেনে নিল, যেন আবার প্রাণ ফিরে পেল তার দেহে। দৃষ্টি এখনো ঝাপসা, ঠোঁট ফেটে চির ধরেছে, জোরে জোরে শ্বাস টানছে সে, এখনো দৃঢ় হতে পারেনি। নিবারাস তার ওষ্ঠ যুগল ছেড়ে নেমে এসেছে নেক্সট সাইডে। মাথাটা গুজে সে আলতো করে চুমু খায় নূরের গলায়, একটা দুটো, তারপর অনেকগুলো। নূর আলো উত্তাল হয়, মনে হচ্ছে কেউ তার হৃদয়টাকে চেপে ধরে আছে। যতটা চেপে ধরে রাখলে শ্বাস আসে না, ঠিক ততটা ধরে রেখেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, গলা দিয়ে আওয়াজ আসতে চায় না। ওষ্ঠদয় কাঁপছে থরথর করে। তাও কাঁপা কাঁপা কণ্ঠে নিবারাসকে ডেকে ওঠে, নিবারাস। নূরের কাঁপা কণ্ঠ নিবারাসের কানে পৌঁছতেই সে আচমকা আরও নুয়ে পড়ে নূরের গলার কাছেটায়। সে মুহূর্তের তীব্র আবেগে শক্ত করে চেপে ধরে নূরকে, জোরে বাইট দেয় নূরের গলায়। নূর চিৎকার দিয়ে ওঠে। নিবারাস লাল হয়ে দাঁত বসে যাওয়া জায়গাটায় আলতো চুমু বসায়। উপরে উঠে নূরের ওষ্ঠে আবার চুমু রেখে বলে, ভেরি গুড মর্নিং সোনা। নূরের চোখ বন্ধ, জোরে জোরে নিঃশ্বাসে ইচ্ছে সে, গলা শুকিয়ে কাট কাট। নিবারাস তার গালে আলতো করে স্লাইড করে, ভারী তবে স্নিগ্ধ স্বরে বলে, চোখ খোলো সোনা, ইটস নর্মাল, কিচ্ছু হয়নি। নূর কিয়াত সময় পর চোখ খোলে। চোখের পাপড়ির ভাজে ভাজে জলকণা চিকচিক করছে।
লাস্টে নিবারাসের এত হার্ড বাইটের সঙ্গে তার চোখে জল চলে এসেছে। লোকটার কি একটুও দয়া মায়া হয়নি? নিবারাস হাতের উপর ভর দিয়ে উপরে ওঠে। নূরের আঁখি যুগলে চুমু এঁকে নিরেট কণ্ঠে বলে, তোমায় দেওয়া এক একটি ভালোবাসার যন্ত্রণা আমার কাছে অমৃত সুধা, যা পান করতে আমি একটুও কৃপণতা করব না। নূর চেয়ে থাকে নিবারাসের দিকে। লোকটার কি মাথা খারাপ হলো? কাল রাত থেকেই চুমুর পাগলামি করছে। কোত্থেকে আসলো এই চুমুর ভূত মাথায়? নূরের ভাবনার মাঝে নিবারাস আবার বলে, এবার থেকে প্রতিদিন সকালে তুমি আমায় চুমু দিয়ে গুড মর্নিং বলবে, আর রাতে আমি বলবো। নিবারাসের নির্দ্বিধায় বলা কথা। অকপটে তাকিয়ে থাকা নূরের চোখের দিকে। নূর লজ্জা পায়। কথার মিনিং কি হতে পারে তা আর বুঝতে বাকি নেই তার। এত নির্লজ্জ নিবারাস। মনে মনে আওড়ায়, এই লোক এতদিন আধা পাগল ছিল, এবার পুরো পাগল হয়ে গেছে। না হলে ঘুম থেকে উঠে একজন ব্যক্তির মুখে এভাবে কেউ চুমু খেতে পারে? অবশ্য ঠিকই আছে, নতে নির্লজ্জ, নতে নিবারাস, দুটোই ন দিয়ে শুরু হয়। নির্লজ্জ। মনে মনে আমাকে বকা দিও না সোনা, বকা চাই না, আমার আদর চাই। নিবারাসের এহেন কথায় নূরের খ্যান ভাঙে। নিবারাসের দিকে তাকায়। ব্যাটা শুধু নির্লজ্জই না, খুব চালাকও, মাইন্ড রিড করতে পারে। নূর আমতা আমতা করে বলে, আপনি আগে আমার উপর থেকে নামুন, আমি ভর্তা হয়ে যাচ্ছি। নূর বলার সাথে সাথে নিবারাস তার উপর থেকে সরে এলো। সে বিছানায় পিঠটা এলিয়ে দিতেই নূর প্রাণ নিয়ে ছোটে ওয়াশরুমের দিকে। এখন এটাই তার একমাত্র আশ্রয়স্থল। এই লজ্জা নিয়ে সে কিভাবে চোখে চোখ রাখবে নিবারাসের চোখে? ভাবতেই তার সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে যায়। এইদিকে নিবারাস নূরের যাওয়া দেখে আলতো হাসে। মেয়েটা তার জীবনে আসার পর থেকে সে হেসেই চলেছে। কারণে হাসে, অকারণে হাসে। মেয়েটা কাছে থাকলেই তার হাসতে মন চায়, আদর করতে মন চায়। আলতো আদর না, যে আদরে সানফ্লাওয়ার কান্না করবে এমন আদর। নিবারাসের ছক করা শেষ। এমন আদর করার দিন এসে গেছে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি না চাইলে তুমি কখনো আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। শুধু একবার আমার উত্তপ্ততায় ধরা দাও তুমি সানফ্লাওয়ার, আই প্রমিস। প্রতিদিন, প্রতিক্ষণ তুমি আমার উত্তপ্ততায় পড়বে, জ্বলে পড়ে যাবে। আমি চালিয়ে পুড়িয়ে দেব তোমায়, প্রমিস। নূর ওয়াল মিররের সামনে দাঁড়িয়ে এক হাতে আড়ষ্ট হয়ে গলায় থাকা ক্ষতের উপর আলতো করে ছোঁয়াচ্ছে বারবার। দাঁতের আঘাতে পাতলা চামড়া যা সামান্য কেটে গেছে। নূর ছুঁয়ে দেয় ক্ষতটা। আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। তার বুকটা এখনো ড্রিম ড্রিম করছে। নীল কালো এই ব্যথা থেকে এখন তার লজ্জাটাই মুখ্য। সত্যি বলতে সে চেয়েছিল নিবারাস আরেকটু গভীরে যাক, তাকে আরেকটু ভালোবাসুক। স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারে না, কিন্তু নিবারাস কি করল? একটা কিস আর একটা লাভ বাইট। মনে মনে নিবারাসকে বকা দিয়ে শাওয়ার অন করে দিল সে। মাথা বেয়ে গলা দিয়ে পানি নেমে আসতেই ক্ষতের জায়গাটা চিনচিন করে উঠল তার। সেই ব্যথা সে সানন্দে গিলে নেয়। মন ছাপিয়ে অভিমান উঠে আসে তার ভিতরে। আরেকটু ভালোবাসলে কি হতো লোকটার? কিচ্ছু বোঝেনে। নিবারাস খাবার রুমেই নিয়ে এসেছে। কোথায় গেল নূরের বলা কথা যে সে নিবারাসের খাবারের দায়িত্ব এবার থেকে সে নিবে? উল্টে নিবারাস এখন এক গাদা খাবার নিয়ে এসেছে তার জন্য। একে তো নিবারাসের সকালের এমন কাজের জন্য নূর বিরক্ত, তার উপর আবার এতগুলো খাবার নিয়ে আসবি কেন? নিবারাস নূরের মুখের সামনে খিচুড়ি ধরে রেখেছে। নূর কিছুতেই হাঁ করছে না। নূর চাইছে নিবারাস একটু বিরক্ত প্রকাশ করুক, কিন্তু সে গুড়ে বালি। নিবারাস তো বিরক্ত হচ্ছেই না, উল্টে প্রতিবার তাকে আরো নরম করে বলছে, সানফ্লাওয়ার হাঁ করো। নূর বিরক্তিতে আওড়ায়, আপনি এমন কেন নিবারাস? হাতটা মুখে নামিয়ে আনেন। সিলেট। সিলেট বলতে আমরা বুঝি এক অনন্য স্বপ্ন ঘেরা সবুজ রাজ্য। কুয়াশায় মোড়া পাহাড়, ঢেউ খেলানো চা বাগান, ঝর্ণা কলকল ধ্বনি আর সুরমা নদীর শান্ত প্রবাহ। সিলেটের প্রত্যেকটি কোণা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, শুধু ভালোবাসার হাওয়ায় ঘেরা। উত্তরে মেঘালয়ের কুয়াশা মোড়ানো পাহাড় শ্রেণী, যেখান থেকে নেমে আসে পিয়াইন আর সারি নদীর স্বচ্ছ জলধারা। দক্ষিণে হাকালুকি ও টাঙ্গুয়াল হাওরের জলরাশি, যেখানে পাখির কলতান আর ঢেউয়ের শব্দ মিশে একাকার হয়। পূর্বে বিস্তৃত টিলা আর চা বাগানের সবুজ সমাহার। সন্ধ্যায় সূর্যাস্তের আলোয় এই চা বাগান রূপ নেয় সোনালি ক্যানভাসে। পশ্চিমে ছড়িয়ে আছে ঐতিহাসিক মাজার আর প্রাচীন স্থাপত্য। এই সবুজ রাজ্যে এসে প্রতিদিনই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ক্লান্ত শহুরে হৃদয়গুলো। জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে
একটুখানি প্রশান্তির আশায় হাজারো মানুষ ছুটে আসে সিলেটের কোলে। কেউ আসে পাহাড়ের কুয়াশায় হারিয়ে যেতে, কেউ বা নদীর স্বচ্ছ জলে নিজের প্রতিচ্ছবি খুঁজতে। সিলেটের চা পল্লবে বেষ্টিত সুউচ্চ টিলার শীর্ষে অবস্থিত কাঠের নির্মিত এক নিঃসঙ্গ হোমস্টে। যত দূর দৃষ্টি প্রসারিত, তত দূর সবুজের অনন্ত বিস্তার। ঢেউ খেলানো চা বাগান যেন একটা জীবন্ত চিত্রপট। কটেজের বারান্দা থেকে দেখা যায় গুমোট হয়ে থাকা মেঘেদের আনাগোনা। চারদিকে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তারা, মুক্ত, কোনো বাধা নেই তাদের। নিবরাস উপুর হয়ে ঘুমাচ্ছে, পরনে শার্ট নেই তার, ধবধবে চকচকে পৃষ্ঠদেশ প্রতীয়মান। তার এই পৃষ্ঠদেশ যে কারোর দৃষ্টি আকর্ষণের জন্য যথার্থ। নূরের ঘুম নেই, এক হাত নিবরাসের করতলে মুষ্টিবদ্ধ। সেই ঘুমানোর সময় ধরেছিল, নিবরাস এখনও ছাড়ার নাম নেই। নূর জোর করে ছাড়াতে গেলে আরও আঁকড়ে ধরছে নিবরাস। ঘড়িতে 3:18 বাজে। নূর নিবরাসের দিকে তাকিয়ে স্মরণ করে নেয় সকালের কথা। সকালে যখন নিবরাস হানিমুনের কথা বলেছিল, তখন নূর ভেবেছিল নিবরাস হয়তো ফাজলামো করছে, তাকে লজ্জা দেওয়ার জন্য মিজা করছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ঠিক আধা ঘন্টার মধ্যে নিবরাস ফ্লাইটের ব্যবস্থা করে ফেলল। এদিকে তার পাসপোর্ট নেই, এই নিয়ে যেন নিবরাসের কোনো হেলেদোল ছিল না। সে দিব্যি কাপড় গুছাচ্ছে, তাকে হাত পর্যন্ত লাগাতে দিচ্ছে না, এমনকি কোথায় যাবে সেটা পর্যন্ত বলছে না। যখনই জিজ্ঞেস করছে তখনই বলছে সারপ্রাইজ। বেলা তখন ঠিক দ্বীপ্রহরের দ্বার প্রান্তে, 12টা। তখনই বাংলো থেকে বের হয়েছে তারা। আয়াস এসেছিল ঠিক তার 1 ঘন্টা পূর্বে, 11টা নাগাদ। এসে জ্যাককে নিয়ে গেছে সে। গাড়ি ছুটে চলে শহরের ব্যস্ততা পেছনে ফেলে। জানালার পাশে বসে থাকা তার চোখে তখনও ছিল কিছুটা কৌতূহল। কোথায় যাচ্ছে কিছুই জানে না। এদিকে নিবরাস নির্বিকার, কিছুই বলছে না। সে এয়ারপোর্ট এসে জানতে পেরেছে তারা প্রাইভেট এয়ারক্রাফটে যাবে। পাসপোর্টের কোনো ঝামেলা নেই। আর সবচেয়ে বড় কথা, এই বিমানটি শুধুই তাদের দুজনের জন্য বরাদ্দ। সে আর নিবরাস, আর কেউ নয়। সে ভেবে পায় না নিবরাস এত কম সময়ের মধ্যে কিভাবে প্রাইভেট এয়ারক্রাফটের ব্যবস্থা করল। আর তারপর সিলেট। নিবরাস থুমের মধ্যে নড়ে ওঠে। নূর লক্ষ্য করে, কটেজে আসতে আসতে প্রায় দুপুর হয়েছিল তাদের। ওই যে 1:30 নাগাদ এসে পৌঁছেছে তারা। এসেই নিবরাস শার্ট খুলে ঘুমিয়েছে। তার নাকি ভীষণ ক্লান্ত লাগছিল। নূরের ঘুম না আসলেও সে নিবরাসের সাথে শুয়েছিল, ডিস্টার্ব করেনি একদম। নূর এক দৃষ্টিতে তাকায় নিবরাসের দিকে। চোখের পল্লব জুড়ে এক আত্মস্থ আদরের আবেশ। সে নিবরাসের আয়ত্ত কাছে ঘেঁষে বসে। তার বাঁ হাত নিবরাসের করতলে বন্দী এখনো। ধীরে সে এগিয়ে আসে। মুখের পল্লব নিবরাসের প্রশান্ত অভিমুখের নিকটবর্তী। উপুর হয়ে শোয়ার ফলে নিবরাসের গলার এক পাশের কাটা দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। বোধহয় সেলাই লেগেছে। নিশ্চয়ই লেগেছে, লাগারই কথা। নূর ছুঁয়ে দেয় নিবরাসের কাটা দাগটায়। নিবরাসের ঘুম হালকা হয়। খপ করে আঁকড়ে ধরে নূরের হাত। নিঃশ্বাস ভারী, চোখ দুটি আধভঙ্গ। নূরকে একটু কাছে টেনে অস্পষ্ট স্বরে বলে, ঘুমাওনি? নূর বিস্ফারিত চোখে তাকায় সেই অনবদ্য মুখাবয়বের দিকে। সত্য ঘুম ভাঙা নিবরাসকে এত মায়াময় লাগছে কেন? যেন অপার্থিব সৌন্দর্য এসে ঘিরে ধরেছে তাকে। আশ্চর্য, এই লোকটাকে কেন এত সুন্দর হতে হবে? কে বলেছে এত পারফেক্ট হতে? তার গালে লম্বা সরু এক রক্তাভ রেখা। সম্ভবত দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় নিদ্রামগ্ন থাকার ফলশ্রুতি এটা। জিহ্বা দ্বারা ঠোঁটতয় হালকা ভিজিয়ে নেয় নূর। মোহবেষ্টিত কণ্ঠে বলে, আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? নিবরাস ঘুম মুখে আলতো হাসে। নূরের চুলগুলোকে পেছনে ঠেলে মৃদু কণ্ঠে বলে, আমায় সুন্দর লাগছে? নূর হালকা মাথা নাড়ে। ঠোঁটে এক অনুরাগ মাখা ভাঁজ। পুরুষদের এত সুন্দর হতে নেই? আচ্ছা। নিবরাসের দুষ্টু স্বর। আমার বউ তো খুব সুন্দরী, যাকে বলে একদম আগুন সুন্দরী। তার পাশে আমি যদি ছাই রঙা হয়ে থাকতাম, লোকে বলতো, দেখো মেয়েটার কি নির্মম কপাল, এত সুন্দর অপ্সরীর মতো মেয়েটা কালো স্বামী পেয়েছে।
তাই বোধহয় আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছে। আপনি কিন্তু মজা ভালোই করতে পারেন, এমনি সবার সাথে চুপ থাকেন, কিন্তু আমার সাথে কথার বন্যা বসিয়ে দেন। অন্য মানুষ আর তুমি কি এক? আমি অন্য মানুষের সাথে মিশতে পারি না, আমার একা থাকতেই ভালো লাগে। নূর সামান্য ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। বলে, জীবনের বহমান প্রবাহে আমরা তো একা থাকতে পারি না। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তো মানুষের সংস্পর্শে যাওয়া প্রয়োজন, মানুষের সাথে মিশা প্রয়োজন, কথা বলা প্রয়োজন, তাই না? নিব্রাস উপেক্ষা করে নূরের কথা। গম্ভীর স্বরে সে আওড়ালো, আমি একা নেই, তুমি আছো, জ্যাক আছে। এই ছোট্ট জগতেই আমার নিজস্ব একটা পৃথিবী আছে। আমি কি বেঁচে নেই? দিব্যি বেঁচে আছি, অস্তিত্বও টেকে আছে। আমার মানুষের সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই সানফ্লাওয়ার। মানুষের ভিড়ে গিয়েই যদি আবার সেই একাকিত্ব জাগে, তবে সেই সংস্পর্শের কি দরকার? আমার তোমার সংস্পর্শের দরকার। তোমার কাছেই আমি আমার নিজেকে খুঁজে পাই। তোমার মুখে আমি যেন আর এমন কথা না শুনি। নূর মাথা নাড়ে। তার কাছে নিব্রাসের কথার প্রেক্ষিতে আরও কথা থাকলেও কিছু বলল না। ঘুরতে এসেছে, মুড ভালো থাকুক। সামান্য কারণ নিয়ে মুড খারাপ করার প্রশ্নই আসে না। পরে তাকে আস্তে আস্তে বোঝানো যাবে। নূরের ভাবনার মাঝে নিব্রাস উঠে বসে, এখনও তাকে জড়িয়ে ভাড়া। নূর তাল সামলাতে না পেরে নিব্রাসের গলার অংশটায় ধরে। জায়গাটা সামান্য উঁচু। নূর জায়গাটায় আরেকটু চেপে ধরে শুধায়, কয়টা সেলাই লেগেছে এখানে? নিব্রাসের চোখগুলো উজ্জ্বল হল। ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে, 4টে। 4টে? নূর বিস্মিত হয়। নিব্রাস তখন আবারও ডেকে ওঠে এক দরদময় স্বরে, সানফ্লাওয়ার, তুমি একটু ছুঁয়ে দাও ওটা। খুব পুরনো কষ্ট, তুমি ছুঁয়ে দিলে ব্যথাটা যেন কমে যাবে। নূর তখনও তার হাত সরায়নি। দৃষ্টিতে এক প্রগাঢ় প্রশ্রয়। মৃদু স্বরে বলে, ছোঁয়া তো লেগেই আছে, আমি সরাইনি এখনো, কিন্তু এখন তো উঠতেই হবে নিব্রাস। খুব খিদে পেয়েছে আমার। নূরের খিদে পেয়েছে কথাটা শুনে নিব্রাস হকচকিয়ে ওঠে। ঘড়ির দিকে তাকাতেই দেখে ঘণ্টার কাঁটা 4টের দিকে প্রাণপণে ছুটছে। সে নূরের থুতনিতে হাত ছুঁয়ে বলে, ফ্রেশ হয়ে এসো, আমি রুম সার্ভিসকে কল দিচ্ছি। আমরা বাইরে যাব না? না, বিকেল হয়ে এসেছে। আমরা ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে 5টা বেজে যাবে। এই সময় ঘুরতে না বেরোনোই ভালো। নিব্রাসের কথায় নূরের যে কিছুটা মনক্ষুণ্ণ হল তা বেশ বুঝতে পারছে নিব্রাস। কিন্তু কিছু করার নেই, কোনো রিস্ক নেওয়া যাবে না। সানফ্লাওয়ারকে নিয়ে তো কোনোভাবেই না। আনোয়ার, প্লিজ স্টপ ওয়ার্কিং। কতদিন পর তুমি আমার কাছে আসো, তাও তুমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকো। এমন হলে আমাকে টাইম কখন দিবে তুমি? 2 দিন পর যে আমাদের অ্যানিভার্সারি, তা ভুলে গেলে? মেয়েটার কথায় আনোয়ার হোসেন ল্যাপটপটা সাইডে রাখে। চোখ উঠিয়ে তাকায় মেয়েটার দিকে। প্রিয়স্মিতা। মেয়ে বললে ভুল হবে, বয়স তার 31-এর কোথায়। আনোয়ার হোসেন বিয়ের পরপরই প্রেমে মজেছিলেন প্রিয়স্মিতার সাথে। লুকিয়ে চুরিয়ে দেখা, তারপর গোপনে বিয়ে। অথচ এই বিয়ে সবার আড়ালে। কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই। পুরো দুনিয়ার সামনে তিনি আনোয়ার হোসেন, নূরের বাবা। কোথাও এটা নেই তিনি প্রিয়স্মিতার স্বামী। এজন্যই দ্বিতীয় পরিবারে ওনার কোনো সন্তান নেই। ওনার একজনই সন্তান, আর সে হল রুহানিয়া হাসান, তার 2 চোখের মণি নূর। আনোয়ার হোসেন প্রিয়স্মিতাকে কাছে টেনে নেয়। ঘাড়ে থুতনিটা রেখে বলে, ওয়েট বেবিজান, কিছু ফাইল রেডি করা বাকি, কাজের চাপও একটু বেশি। 2 দিন পর যাব, প্রমিস। মুখ গোমরা করে প্রিয়স্মিতা বলে, আগে তুমি নূরের বাহানা দিতা, তারপর কাজের বাহানা। এবার আমি আর কোনো বাহানা শুনব না। আমাকে ঘোরাতে নিয়ে যেতেই হবে, ব্যাস। আচ্ছা, যাব তো, অ্যানিভার্সারির দিনই যাব। তোমাকে নিয়ে সারাদিন ঘুরব, আমরা খুব মজা করব।